ভাঙ্গা উপজেলার অতীত ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ভিডিও চিত্রে আপনাদেরকে স্বাগতম। ভাঙ্গা উপজেলা ও আমাদের বৃহত্তর ফরিদপুর জেলার ইতিহাস নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন রাজনীতিবিদ, লেখক ও গবেষক তৌহিদুর রহমান বুলবুল। এ অঞ্চলের হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রাখতে এটা তার একটি অনন্য প্রচেষ্টা। ভাঙ্গা উপজেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে তৌহিদুর রহমান বুলবুলের নির্মিত এই ভিডিও চিত্রটি হতে আপনারা জানতে পারবেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ইতিহাসের অনেক অজানা অধ্যায়কে, কালের বিবর্তনে বিলুপ্ত হয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন ও খ্যাতিমান মানুষদের গল্পগুলোকে। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনি কি জানেন এই কালোজয়ী অমর কবিতাটির রচয়িতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চান্দ্রাতে? আপনি কি জানেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, প্রয়াত রাজনীতিবিদ রমেশ দত্ত, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক মাসুদা ভাট্টি সহ আরও অনেক খ্যাতিমান ব্যক্তিদের বাড়ি ভাঙ্গার আলগীতে? আপনি কি জানেন বিখ্যাত রস গল্পের রচয়িতা কবি নরেন্দ্রনাথ মিত্রের জন্ম ভাঙ্গার পার্শ্ববর্তী রায়পাড়া সদরদি গ্রামে? বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী বাবন দাস বসুর জন্ম ভাঙ্গার মালিগ্রামে? স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ি ভাঙ্গার নূরপুরে? ভাঙ্গা ও বৃহত্তর ফরিদপুর জেলার ইতিহাসের এসব অজানা বিষয়সমূহকে সবার সামনে তুলে ধরতেই তৌহিদুর রহমান বুলবুলের এই ভিডিও চিত্র, যা ভাঙ্গার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আপনার জানার ভাণ্ডারকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে। তাহলে চলুন আমরা চোখ রাখি তৌহিদুর রহমান বুলবুলের ধারণকৃত ভাঙ্গার ইতিহাস ঐতিহ্য বিষয়ক ভিডিও চিত্রে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটি এই উপমহাদেশের একজন প্রখ্যাত লেখক, কবি নরেন্দ্রনাথ মিত্র, যিনি রসগল্পের রচয়িতা ছিলেন। তার এই রসগল্পটি পরবর্তী সময়ে সওদাগর নামে চলচ্চিত্রে রূপায়িত হয়। আমরা যে পাশে যে খালটি দেখতে পাচ্ছি, এটি স্থানীয়ভাবে মিত্তিরের খাল হিসেবে পরিচিত। এখনো এই স্থানীয় জনসাধারণ এটাকে মিত্তিরের খাল বলে জানে। এটি সেই ঐতিহ্যবাহী খাল, যে খালটা কবি নরেন্দ্রনাথ মিত্রের বাড়ির পাশ দিয়ে এটি কোমর নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে। আমরা এখন ধীরে ধীরে ওনার বাড়ির বসতভিটার, ওনাদের পূর্বপুরুষরা যেখানে বাস করতেন যে বসতভিটায়, সড়ক থেকে কবি নরেন্দ্রনাথ মিত্রর যে বসতভিটা, সেই বসতভিটা থেকে আমি এগিয়ে যাচ্ছি। আমরা একটা জঙ্গলাপূর্ণ জায়গার মধ্য দিয়ে কবি নরেন্দ্রনাথ মিত্রের যে ঐতিহাসিক বাড়ি, সেই বাড়িটার ঠিক সামনে দাঁড়ানো। এটা স্থানীয়ভাবে মিত্তির বাড়ি নামে পরিচিত। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এটাই সেই মিত্তিরদের সেই আগে ভিটা। এখানে মিত্তির পরিবার এখানে সপরিবারে বাস করতেন, একসময় সপরিবারে তারা বাস করতেন। এখন এখানে একটি মুসলিম পরিবার সম্ভবত বাস করেন। আমরা বাড়িতে ঘুরে ঘুরে দেখব। অনেক বড় বাড়ি। এদিকে কুমার নদী, পাশেই কুমার নদী প্রবাহমান। কুমার নদীর পাশে এই পুরো বাড়িটাই ওনাদের সেই বাড়ি। কাছে কোনো গাছ আর এখন অবশিষ্ট নেই। এই বাড়িতে কোনো ভবন ছিল কিনা, কোনো দালান ছিল কিনা সেটা আমাদের জানা নেই। তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা মুসলিম পরিবার এখানে এখন বসবাস করেন। এই পাশে একটা কুয়ো দেখতে পাচ্ছি আমরা, এটাকে ইদারা বলা হয়। এটা সম্ভবত সেই সময়কার একটি কুয়ো।
যে বাড়িটাতে বসবাস করেন একসময় এখানে কারা বসবাস করেন? এখানে আমার শ্বশুর শাশুড়ি বলছে যে মৃত্যুর মাথায় যাচ্ছিল, এখন আমরা বসবাস করি। তো এই যে যে একটা পুরানা কুয়া দেখতে পেলাম এখানে, এই কুয়াটা কবে কার হতে পারে? এ বহুকাল আগে তারা ছিল সেই সময়টা। ওই মিত্র মশাইরা যখন বসবাস করতেন তখন। জি। আপনি কি এটা শুনেছেন যে এই বাড়িতে একজন নামকরা কবি, একজন লেখক জন্মগ্রহণ করেছিলেন এই বাড়িতে? এটা কি আপনার জানা আছে? সেটা শুনছি আর কি, যারা কবি ছিল। এটা কিন্তু ভারতের একজন প্রখ্যাত লেখক কবি নরেন্দ্রনাথ মিত্র, ওনার পরিবার এখানে বসবাস করতেন। তো আপনারা কতদিন যাবত, ওনারা যাওয়ার পর থেকে তো আপনারা বসবাস করতেন? আপনার স্বামীর নাম? ইস্কেন্দার মিঠা। ঠিক আছে, আপনারা আপনাদের তো গর্ববোধ করা উচিত যে আপনারা এমন একটা জায়গায় আপনারা বসবাস করেন, যে জায়গাটায় এই উপমহাদেশের একজন বিখ্যাত লেখকের জন্ম হয়েছে এই বাড়িতে, সেই ভিটায় আপনারা বসবাস করেন। এই কুয়াটা অনেক প্রাচীন, তাহলে যে কুয়াটা রয়েছে এই কুয়াটা অনেক প্রাচীন। অনেক দিনকার, মানে তাগো আগের বলেছিল। মৃত্যুর মাসাইরা যখন ছিল তখনই তারা মনে হয় পুরো করছে। পুরোনো কোনো গাছ টাছ ছিল এখানে বাড়িতে? না, পুরোনো গাছ গুছ আমরা দেখিনি। আমরা যাই লাগাইছি গাছপালা, এই গাছ কিছু ছিল আম গাছ টাছ। তো ওই পরিবারের কি কেউ কোনো কবি পরিবারের কোনো সদস্য কি আপনাদের বাড়িতে এসেছিল কখন? আসছে কবে এসেছিল? বছর 3-4 বছর আগে আসছে। 3-4 বছর আগে এসেছিল। তাদেরকে সমাদর করেছেন? করছি। মৃত্যুর বাড়ি লাগোয়া যে রায়বাড়ি রয়েছে, স্বর্গীয় জয়গোপাল মাস্টার নাম করে একজন এখানে বাস করতেন, সেই রায়বাড়ি। এটা মৃত্যুর বাড়ির সংলগ্ন একটি বাড়ি। এই রায়বাড়িটা কুমার নদীর পাশে অবস্থিত। আমরা এখন হেঁটে যাচ্ছি সেই রায়বাড়ির যে প্রাচীন স্থাপনা ছিল, সেই স্থাপনার দিকে আমি হেঁটে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ধ্বংসাবশেষ, একটা ভবনের ধ্বংসাবশেষ। সম্ভবত এখানে সেই জয়গোপাল রায়দের বাড়ি ছিল এখানে। ওনারা এই মৃত্যু পরিবারের সঙ্গে ওনাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়তো ছিল। আমি এখন একজনের সঙ্গে কথা বলবো। উনি এই যে যে মৃত্যুর বাড়ির পাশে যে রায়বাড়ি ছিলেন, সেই রায়বাড়ির পরিবারের একজন সদস্য হবেন। ওনার সঙ্গে এখন আমি কথা বলবো। দাদা, আপনি ভালো আছেন? এটা আপনার বাড়ি? এই বাড়িটা সম্পর্কে আপনি কি জানতেন, কি জেনেছেন? এটা শুনছি আমাদের বাপ দাদার মুখে যে এটা মৃত্যু। কবি নরেন্দ্রনাথ মিত্রের বাড়ি। তাহলে আপনার বাবা কি ছিলেন? আমার বাবা ছিলেন জয়গোপাল রায়, আমার দাদুর নাম অক্ষয় মাস্টার। তাদের সঙ্গে বোধহয় এই মিত্র পরিবারের অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একই আইলে বাড়ি, একই সাথে বাড়ি, একই পাড়ায়। তো আপনি যে একজন বিখ্যাত কবি ও মহাদেশের বিখ্যাত লেখক, তার বাড়ির পাশে আপনার বাড়ি, এটা কি আপনি গর্ব অনুভব করেন? অনুভব তো করি মানুষের। তো এই মাঝখানে যে ওনার পরিবারের সদস্যরা যে দেশে এসেছিলেন, তাদের সঙ্গে কি আপনার সাক্ষাৎ হয়েছে? আমার সাথে যাবে ঢাকায় ছিল। ঢাকায় ছিলেন, আপনি সাক্ষাৎ করতে পারেন। ইট, অনেক প্রাচীন ইট আমি দেখতে পাচ্ছি। সবই আসলে সব ইতিহাসে এখন কালের গর্ভে হারিয়ে গিয়েছে। অনেকগুলো জমিদার পরিবার এখানে একসময় বসবাস করতেন। সেই জমিদারদের যে পুরান প্রাচীন ভবন, সেই ভবনের ধ্বংসাবশেষ এগুলো। আমি এখন রায়দের প্রাচীন শতাব্দীর যে রায় পরিবার ছিল, সে পরিবারের একটি প্রাচীন ভবনের সামনে দাঁড়িয়ে আছি। আমরা এখন রায়বাড়িটি ঘুরে ঘুরে দেখব। এখানে অনেকগুলো ভবন রয়েছে বাড়ি। রায়বাড়ির আরেকটি ভবন, যে ভবনের পলেস্তরা খসে গিয়েছে। আসলে এই ভবনগুলো দেখলেই বোঝা যায় যে একসময় এখানে কত জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ ছিল। সদরপুর রায়বাড়ির যে অনেক অতি প্রাচীন একটি পুরনো মন্দির, সেই মন্দিরের মধ্যে আমি প্রবেশ করছি। একেবারে জরাজীর্ণ এবং পরিত্যক্ত অবস্থায় এই মন্দিরটি এখন। এটার বয়স ঠিক কত হবে স্থানীয় কেউ সেটা বলতে পারে না। অনেক অতীতের কালের সাক্ষী হয়ে এই মন্দিরটি এখনো এই বাড়িতে দাঁড়িয়ে আছে। এবং এই আমাদের যে গৌরবের যে ইতিহাস, সে গৌরবের
অতীতে আমাদের যে ভাঙ্গা উপজেলার যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে এই প্রাচীন মন্দির। আমি এখন একটা অতি প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এটা আমাদের ভাঙ্গা উপজেলার ঐতিহ্য এবং ইতিহাসের একটি অংশ। এটি ঠিক কত আগের মন্দির হয়তো স্থানীয়রাও তা সঠিকভাবে করে বলতে পারবেন। আমি আস্তে আস্তে মন্দিরের মাঝে প্রবেশ করছি। এটা আমরা দেখতে পাচ্ছি, এবং এর মাঝখানে যে অলঙ্করণ এবং এই যে স্ট্রাকচার, যে ডিজাইন, সত্যি বিস্মিত হওয়ার মতো, অবাক হওয়ার মতো। আমি এখন প্রবেশ করছি রায়বাড়ির, সদরদি রায়বাড়ির আরেকটি ভ্রমণের দিকে। আপনারা, আমি এই আমাদের ভাঙ্গা উপজেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কুমারগঞ্জের ইতিকথা নামে যে বইটি লিখছি, সেই বইয়ের মধ্যে আপনার সেই বইটি পড়লেই এই রায়পাড়া সদরদির যারা জমিদার ছিলেন তাদের সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমাদের অনুরোধ থাকবে ভাঙ্গা ইতিহাসকে জানার জন্য আপনারা অবশ্যই বইটি, আমার লেখা কুমারগঞ্জের ইতিকথা বইটি অবশ্যই পড়বেন। ভালো আছেন? আমরা শুনেছি যে এই যে রায় বাড়িটা, এটা আমাদের ভাঙ্গা উপজেলার মধ্যে একটা ঐতিহ্যের একটা অংশ এবং আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাসের একটা অংশ। এটা এখানে অনেক স্বনামধন্য অনেক জমিদার পরিবার বসবাস করতেন। এর পাশাপাশি এই গ্রামে আরেকজন প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন পাশেই, নরেন্দ্রনাথ মিত্র, যিনি রসগল্পের লেখক ছিলেন এবং এই উপমহাদেশের মধ্যে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব, উনি খুব নামকরা একজন লেখক ছিলেন। আপনি কি রায় পরিবারের সদস্য? হ্যাঁ, আপনার বাবা কি ছিলেন? আমার বাবা কি নাম ছিল আপনার? গোকুলেশ্বর রায়। গোকুলেশ্বর রায়। তো আপনার পিতামহ ঠাকুরদার কথা বলছি। হ্যাঁ, ঠাকুরদাদা তরুণেশ্বর রায়। তরুণেশ্বর রায়। আবার 71 সালে বোধহয় মহান মুক্তিযুদ্ধের সময় বোধহয় কিছু লোক এখানে এই বাড়ির কিছু লোক বোধহয় মৃত্যুবরণ করেছেন। যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন খ্যাতনামা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, সেই কালোজয়ী যে কবিতা, সেই কবিতার রচয়িতা তিনি এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। এই সেই চান্দা গ্রাম, এটা ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সেই চান্দা গ্রাম। এখানেই একটি ঘোষ জমিদার পরিবার বলে একটা জমিদার পরিবার ছিল এখানে। পাশাপাশি এখানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কন্যা সোনালী ব্যানার্জি, উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বে রয়েছেন এবং ওনার জামাতা আলাপন বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা সেই গ্রামটায় আমরা এসেছি। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি চান্দা গ্রামের সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে পূর্বপুরুষের যে বসতভিটা, এবং এই গ্রামেই উনি জন্মগ্রহণ করেছিলেন। তো সেই সময়কার ভৌগোলিক চিত্র এবং বর্তমান যে ভৌগোলিক চিত্র, সেটা অনেক পাল্টে গিয়েছে। আগের সেই ভৌগোলিক চিত্র এখন আর নেই, গ্রামের পরিবেশ পাল্টেছে। এখানে কোনো রাস্তা ছিল না এক সময়, এই রাস্তাটা সাম্প্রতিক সময়ে করে দিয়েছেন এই গ্রামবাসীর চলাচলের সুবিধার জন্য। এই ফরিদপুর 4 আসনের মাননীয় সাংসদ জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এই গ্রামের লোকজনের দাবির প্রেক্ষিতে তিনি এই রাস্তাটা করেছেন মানুষের চলাচলের জন্য। অতীতে এখানে কোনো রাস্তাঘাট ছিল না, পরবর্তী সময়ে এই রাস্তাটা নির্মিত হয়েছে। সে কারণে অনেকটাই এই গ্রামের ভৌগোলিক যে চিত্র, সেটা অনেকটাই পাল্টে গিয়েছে। আচ্ছা, ভালো আছে? আপনি এই গ্রামের লোক? এটা তো চান্দা গ্রাম, এটা আলগি ইউনিয়নের চান্দা গ্রাম। আপনি তো মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। আপনার নাম? হাজী সৌরভ হোসেন। আপনি তো আসলে সত্যিকার অর্থেই একজন গর্বিত মুক্তিযোদ্ধা, দেশ মাতৃকার জন্য জীবন বাজি রেখে আপনারা যুদ্ধ করেছেন। আমি আজকে এসেছি এই গ্রাম সম্পর্কে একটু জানতে। আমি জেনেছি যে এই যে চান্দা গ্রাম, এই গ্রামে একজন খ্যাতিনামা ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন, যিনি শুধু ভারত নয়, এই উপমহাদেশের মধ্যে একজন লেখালেখির ক্ষেত্রে প্রভূত সুনাম অর্জন করেছেন, যার নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এই যে চক্রবর্তী পরিবারটা, এরা মূলত কোথায়, কোন বাড়িতে বসবাস? চক্রবর্তী ওই বাড়িতে, এই সামনে ওই যে ঠাকুর বাড়ি যেটা পায় ওটা।
ওই যে ঠাকুর বাড়িতে আমাকে ওই যে গপ্পার মশলা এই বাড়িটার এই পাশে অবশ্য সেটা কত দূরে এখান থেকে? এই যে সামান্য দু একটা বাড়ি পরে তো ওই যে আমাকে বাড়ি ওই বাড়ি সেটা লাগায়। আপনি কি যখন ছোট ছিলেন শৈশবে কি আপনি এই হ্যাঁ, চক্রবর্তী আমি পরিবারের সদস্যদের দেখেছেন? হ্যাঁ দেখছি। কাকে দেখেছেন? আমি ওই ধীরেন্দ্রনাথের বাপাকে দেখছি, আর তারে তো দেখছি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ধীরেন্দ্রনাথ, হ্যাঁ। ওনার বাবাকে আপনি দেখেছেন? হ্যাঁ, আমার বাবার ভাগে আমরা আল্লাহ রাঙ্গা ঠাকুর করে চিনতাম, এই নামে পরিচিত হয়েছি। চাচা, এই গ্রামে একটা জমিদার পরিবার ছিল, সেই জমিদার পরিবারটা কারা? ওই যে উত্তর পাশের বাড়ি, এই পাশে মানে নাম হইল গোবিন্দ্রনাথ ছিল। ভূপেন্দ্রনাথ? হ্যাঁ, মানে মূলত গোবিন্দ্রনাথ ঘোষ। ঘোষ পরিবারটাই এখানে ঘোষ জমিদার পরিবার। পরিবার ছিল। আর এই যে চক্রবর্তী পরিবার, হ্যাঁ। এরা বোধ হয় এরা অন্য বাড়ি। এরা বোধ হয় এই জমিদারদের কুল পুরোহিত হিসেবে এই গ্রামে এসেছে। তো এই গ্রামে আর মানে আপনি শৈশবে কাদের কথা শুনেছেন? এই দুটাই এই হিন্দুদের মধ্যে এরাই ছিল, এই ওই একটা ছিল আর এই চক্রবর্তী ছিল। ঠাকুর বাড়িতে কারা বসবাস করে? চক্রবর্তী এখন বাস করতেছে। এখন না, মানে ওই সময়টা কারা বসবাস করতেছে? ওইটা আমি দেখছি জিতেন্দ্র চক্রবর্তী, তারপর আর একজন ছিল রাঙ্গা ঠাকুর করে বলতো, আর একজন ছিল ওই জিতেন্দ্র চক্রবর্তীর ছেলেই বোধ হয় ধীরেন্দ্রনাথ চক্রবর্তী নাকি, ঠিক জানি না। আমি ওখানে না ওদের দেখছি ছোট্ট ওরা থাকতেই চলে গেছে। না, জিতেন্দ্রনাথের বাবা লোকনাথ চক্রবর্তী। রঘুনাথ চক্রবর্তী, লোকনাথ চক্রবর্তী মানে ধীরেন্দ্র ওই জিতেন্দ্র চক্রবর্তী ছেলে কিন্তু ওই যে এখন বর্তমান যে আছে, আর তার মেয়ে বোধ হয় তার নাম এনে ছবি করে রাখতে, হয়তো অন্য সোনালী নাম ছিল কিনা। যাই হোক, আসলে সত্যিকার অর্থেই আপনার কাছে কেমন মনে হয় যে এরকম একজন দেশবরণ্য একজন খ্যাতিমান লেখক এই গ্রামে জন্মগ্রহণ করেছেন, এর জন্য কি আপনি নিজেকে গর্বিত মনে করেন? এই যে আমি যদি এই পরিবারের সদস্যরা এখানে বেড়াতে আসে তাহলে আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে বেড়াবে আমাদের এখানে। আপনি প্রত্যাশা করেন যে তারা হ্যাঁ। এসে ঘুরে যাবে? হ্যাঁ, ঘুরে দেখি, দেখলে খুব ভালো। আর এই যে এত বড় একজন দেশবরণ্য লেখক এই এলাকায় জন্মগ্রহণ করেছেন, এই লেখকের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? আমরা তো মানে তার স্মরণে এখানে কি কোনো অনুষ্ঠান, অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন বা কিছু একটা বলেন, সেগুলো কি আপনারা করতে এখানে পেরেছেন? কিছু করা হয়নি, এখানে আর কিছু করা হয়নি। তারা চলে যাওয়ার পরে এখানে তো আমরা তো আসতাম ওই গেট থেকে, পাশাপাশি দেখে সবাই চিনতাম, তো এইখানে এরকম কিছু করা হয়নি। ওখানে এখন কারা বসবাস করছেন? আমাকে আইনুদ্দিন করে বংশধর যারা এখন আছে, কে আছেন? মানে মূলত ওই ভিটাতে কে আছে? আছে বাইশে আছে গপ্পার মাস্টার, ও আছে বাইশে। ওখানে উনি বসবাস করেন। আর খালেকের ছেলে পেলে এদের ইয়ে আর পাশে একবার আসছিল। এখানে বোধহয় একটা পুকুর রয়েছে। পুকুর বিরাট। এই পুকুরটা কাদের ছিল? ঘোষ জমিদারদের ছিল? জমিদার কইছিল আমরা ভোগ দখল করতে পারছি। কারা? ঠাকুররা, চক্রবর্তী পরিবার। আমাদেরকে কি পুকুরটা একটু দেখাতে পারবেন? হ্যাঁ আচ্ছা, এটাই কি সেই দিঘি? হ্যাঁ, সেই এটা কত অংশ, কতটুকু জায়গা ধরে আছে? 7 বিঘা নিয়ে আছে। 8 বিঘা নিয়ে আছে? হ্যাঁ। এটাই সেই ঘোষ জমিদার ঘোষ পরিবারের দিঘি? জমিদার পরিবারের কি নাম ছিল তাদের? তাদের রবীন্দ্রনাথ ঘোষ। গোবিন্দ্রনাথ? রবীন্দ্রনাথ ঘোষ। আর এটা ব্যবহার করতো চক্রবর্তী। চক্রবর্তীরা কোন বাড়ি ছিল চক্রবর্তী? আর ওই বাড়িতে ছিল। এই যে পাশে যে বাড়ি, হ্যাঁ, এই হ্যাঁ, এই যে একটা ঘরের পরে গেছে এই বাড়িটা কি চক্রবর্তী বাড়ি? চক্রবর্তী। আমাকে একটু দেখানো যাবে? ওই বাড়ি এটা এই বাড়িতে কি কোনো প্রাচীন ভবন ছিল? প্রাচীন ভবন ছিল, এটা ভেঙে ফেলে ওরাই থাকতে বিক্রি করেছিল। একটা বিল্ডিং ছিল এখানে, বিল্ডিংটা ভেঙে দিয়ে দেয় ওই অনেকদিন আগে? অনেকদিন আগে। এখানে কি কোনো সান বাঁধানো ঘাট ছিল পুকুরে? ঘাট ছিল, ঘাটও ভাঙিয়ে নিয়ে গেছিল। মানুষ কালের বিবর্তনে সব কিছু বিলুপ্ত হয়ে গেছে। কারণ একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, শান্তগর্ভ চলচ্চিত্র পরিচালক, যিনি মুক্তির গান, মাটির ময়না সহ আর অসংখ্য সফল ছবির নির্মাতা ছিলেন এই তারেক মাসুদ। আমরা একটি সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদকে হারিয়েছি। আমাদের একটি অনেক বড় সম্পদ আমাদের ভাঙ্গা উপজেলার, তাকে আমরা হারিয়ে ফেলেছি। আমি এখন তারেক মাসুদের বাড়িতে প্রবেশ করছি। আছি তারেক মাসুদের বাড়ির সংলগ্ন পুকুর,
ওই দূরে ভাঙ্গা ঢাকা মাওয়া যে সড়কটি, এটা ঢাকা মাওয়া সড়ক হিসেবে পরিচিত। এই সড়কটি খুলনা চলে গিয়েছে, আর এদিকে কাঁঠালবাড়ি ঘাটে গিয়েছে। অনেক ব্যস্ততম একটা সড়ক এটা। এই সড়কের পাশেই মূলত তারেক মাসুদের বাড়ি অবস্থিত। এটা একটা প্রাচীন পুকুর দেখতে পাচ্ছি আমরা, এটাই তারেক মাসুদের বাড়ি। আমরা সেটা খান বাহাদুর আব্দুল গফুর, উনিও এখানে জন্মগ্রহণ করেছিলেন। এটা খান বাহাদুর আব্দুল গফুরের পারিবারিক কবরস্থান, আমরা সেখানেও যাব। আমরা দেখতে পাচ্ছি তারেক মাসুদের যে বাসভবন সেটি ফুলে ফুলে শোভিত। এখানে প্রয়াত তারেক মাসুদের মাতা উনি বসবাস করেন এই বাড়িতে এখনো, এবং ওনার ভাই সাইদ মাসুদ তিনিও বসবাস করেন। আমরা এই বাড়িতে যাবো। অবস্থান ভাঙ্গা উপজেলার রাজনীতি প্রখ্যাত ব্যক্তিত্ব খান বাহাদুর আব্দুল গফুরের পারিবারিক কবরস্থান। এটা একাধারে যেমন তারেক মাসুদ এখানে জন্মগ্রহণ করেছেন, পাশাপাশি আরেকজন খ্যাতনামা ব্যক্তি খান বাহাদুর আব্দুল গফুর সাহেব, উনি এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন। এটা নূরপুর মিয়াবাড়ি বলে পরিচিত বাড়িটা। বর্তমান ভাঙ্গা পৌরসভার যিনি মেয়র আবু রেজা মোহাম্মদ ফয়েজ, তিনিও এই বাড়ির সন্তান। আমরা দেখতে পাচ্ছি খান বাহাদুর ভিলা, খান বাহাদুর আব্দুল গফুরের বর্তমান প্রজন্মের যারা রয়েছেন তারা এই খান বাহাদুর ভিলায় তারা বসবাস করেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক যিনি মুক্তির গান, মাটির ময়না সহ অসংখ্য কালোজিৎ সিনেমা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যিনি নির্মাণ করেছিলেন, মুক্তিযুদ্ধের উপরে আসলে অনেক কাজ করেছিলেন তিনি। এবং তিনি তার যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে তিনি আমাদের দেশের মাটি মানুষের শেকড়ের কাছাকাছি তিনি পৌঁছে গিয়েছিলেন। আসলে আমিও সত্যিকার অর্থে গর্ব অনুভব করি যে আমাদের এই ভাঙ্গার মাটিতে এই ধরনের একজন বরেণ্য চলচ্চিত্র পরিচালক জন্মে আমাদের এই মাটিকে আসলে ধন্য হয়েছে, আমরা ধন্য হয়েছি। ওনার মতো একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আপনারা আমাদের এখানে জন্মগ্রহণ করেছেন। আপনারা শুনেছেন, আমি ইতিপূর্বে বলেছি আরেকজন চলচ্চিত্র পরিচালক আমাদের আলগিতে যাদের পূর্বপুরুষরা বসবাস করতো, গৌতম ঘোষ, তিনি আলগির মানুষ ছিলেন। আরেকজন পরবর্তী সময়ে আরেকজন ছেলে এই বাড়ি থেকে, যিনি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব পরিমণ্ডলে যিনি এই সিনেমার মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন, তিনি তারেক মাসুদ। আমি আজকে তার বাড়িতে এসেছি এবং আমি এখন কথা বলতে যাচ্ছি ওনার যে রত্নগর্ভা মাতা নুরুন্নাহার মাসুদের সঙ্গে আমি এখন কথা বলবো। আমি ওনার দোয়া নিচ্ছি। আমি ওনার কাছে এসেছি কথা বলার জন্যে। আসলে সত্যিকার অর্থেই আমরা তারেক মাসুদকে হারিয়ে আমরা তো অনেক কিছু হারিয়ে ফেলেছি, পাশাপাশি যিনি তাকে গর্ভে ধারণ করেছিলেন সেই রত্নগর্ভা মাতা তিনিও অনেক কিছু হারিয়েছেন। তিনি তার গর্ভেই তিনি বেড়ে উঠেছেন এবং এখানেই এই বাড়িতেই তার পদচারণা ছিল। তার শৈশব কৈশোরের যে লীলাভূমি, সেই লীলাভূমিতে আমরা এসেছি। সত্যিকার অর্থেই আমিও অনেক আবেগতাড়িত হয়ে পড়েছি। এই ধরনের একজন ব্যক্তি তারেক মাসুদ ছিলেন। চাচি, আপনি শরীর কেমন আছে আপনার? ভালো আছে। আমার তো বাঁচা যাচ্ছে একটু দেখার জন্য, আমার তো বাঁচার কথা না। আমার যে রক্ত চলে গেছে আর কি আসবে না। আমার তো 80 বছর 85 বছর তবুও আমি পাইছে আছি। কেন বাঁচাচ্ছি? তারেকের ইচ্ছা এবং তার আল্লাহ। তারেক দেখাইতে চাইছিল আমার এইগুলা, তারেক কর্মগুলো দেখার জন্য আমার রাখছে। আমি দোয়া করি, তোমাকে সবাই দোয়া করি আমার তারেক মানুষকে একটু ভালোবাসত। তারেকের প্রিয় মানুষগুলো যে আমার কাছে আসছে সেটা আমি ভালো করি। তারেকের ভালোবাসার লোক, তারেকের যে যারা ভালোবাসে তারা আসে, এই যে আমার কাছে খুশি লাগে। এই যে দেখার জন্য আমার তারেক বলতো আম্মা আমার আব্বার পাশে আমার টাকাটা আমেরিকার থেকে আসার সময় করছে। তখন আমি কি তুমি বাবা আমার কাছে কথা বলে প্রায়ই বলতো যে আমি আইডেন্টি কার্ড নাও থাকতে পারি, কিন্তু আমি ওই ছেলে পালতে পারবো না, আমি আমার কবরে ওই ডুববে লাগবে বলতো, খালি মৃত্যু পছন্দ। যাতে আমি তো জানি যে আপনি ফুলসুতির ঐতিহ্যবাহী যে চৌধুরী পরিবার,
সেই চৌধুরী পরিবারে আপনি সেটা আপনার পৈতৃক বাড়ি হ্যাঁ। এবং তারেক মাসুদ ভাই উনিও ওনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় সেখানে কাটিয়েছেন, শৈশবে কাটিয়েছেন। এবং আমি লেখালেখির সূত্রে আরও জেনেছি যে ওনার একটা ছোট মানে বড় বোন ছিল, শৈশবে যিনি মৃত্যুবরণ করেছিলেন। আর ওনাদের আদি নিবাস বোধহয় নড়াইলের আমডাঙ্গার এদিকে পূর্বপুরুষের বসবাস ছিল হয়তো। আর এই বাড়িটা তো আসলে অনেক গুণী মানুষের বাড়ি, গুণী ব্যক্তিত্ব, খান বাহাদুর আব্দুল গফুর সাহেব। হ্যাঁ হ্যাঁ আর আমাদের ভাঙ্গা উপজেলায় তারেক মাসুদ একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আরও অনেক গুণী জ্ঞানী ব্যক্তিত্ব আলগির মাটিতে জন্মগ্রহণ করেছেন। আমার অগ্রজ, আপনি জানেন আমার অগ্রজ মাসুদা, সাংবাদিক মাসুদা ভাট্টি, উনিও এই ভাঙ্গার মেয়ে। উনি লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। আসলে জাতীয় পর্যায়ে তারেক মাসুদ, মাসুদা ভাট্টি এরা আমাদের এলাকাকে তারা প্রতিনিধিত্ব করছেন। ওনারা, আপনি দোয়া করবেন, আপনি আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন চাচি, যেন আমরা তোমাদের ইচ্ছে পূর্ণ করে তোমরা যাও। কিন্তু আমার তাহলে আমি শব্দ পূর্ণ করতে পারি, যা করছি সেটাই বিশাল। চাচি আপনি আসলে কি, আপনাকে তো, আপনি মা, আপনাকে তো আমরা সান্ত্বনা দিতে পারবো না। আমরা একটা সড়ক দুর্ঘটনার মধ্যে দিয়ে আমাদের একটা উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়েছি, কিন্তু আসলে তো মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে। উনি জীবনে যে সৃষ্টিগুলো করে গিয়েছেন, তারেক মাসুদ যে সৃষ্টিগুলো করে গিয়েছেন, সেই সৃষ্টির মাঝেই উনি সারা জীবন মানুষের মাঝে বেঁচে থাকবে। বলছি তো, ও মৃত্যুর পরে ওর বাবা মারা গেল 5 দিন আগে। ওর তার মাটি টাটি দেওয়ার পরও ও আমার কাছে 4 দিন ছিল। আমার মার কাছে না থাকলে আমি থাকলাম। 4 দিন ছিল। একদিন তারেক তুলে দেওয়ার পরে আমি স্বপ্ন দেখলাম এখান থেকে হাঁটাহাঁটি করতেছে। তারেক ঘরে আসো, তো যাই আমার সামনে দাঁড়াইছে ঘরে। তখন আমি তারেক কী হয়ে গেল, তোমার এত লোক আছে, তোমার মাটিতে সবাই করে বলে যে না আম্মা আমি কিচ্ছু জানি না, আমি বাইসে আছি। এই কথাটা আমার স্বপ্ন। হ্যাঁ, আসলে উনি মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে কাজ করেছেন, সেই কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক শেখ হাসিনা অত্যন্ত খুশি হয়েছেন। এই মুক্তিযুদ্ধ নিয়ে উনি যে কাজ করেছেন আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য। মুক্তির গান, হ্যাঁ, মুক্তির গান, মাটির ময়না, অসংখ্য, ওনার মাটির ময়না অস্কার পুরস্কার লাভ করেছে। ও যা করে গেছে এগুলোই করে গেছে। ওর বাড়ি ঘর করে নাই, এই বাড়িতে বসেছে মা বাবার, কিন্তু নিজের কোনো বাড়িটাই করে না। চাচি আপনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যেন আমরা তার স্মৃতিকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। বাঁচিয়ে রাখতে পারবো, আমি দোয়া করি। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার এমন একটি ঐতিহাসিক জায়গায়, যে জায়গাটিতে রয়েছে সুলতানি আমলের নির্মিত একটি মসজিদ, যেটা পাঁচরাইল মসজিদ হিসেবে পরিচিত। আমরা এখন ঘুরে ঘুরে সেই মসজিদটি দেখব। এই মসজিদটি সুলতানি আমলে নির্মিত হয়েছিল। সত্যিকার অর্থে দৃষ্টিনন্দন একটি মসজিদের যে স্থাপত্য শৈলী, এই মসজিদের স্থাপত্য শৈলী মানুষকে মুগ্ধ করে। এর দেওয়ালে পোড়া মাটির অলঙ্করণ, খুবই সুন্দর অলঙ্করণ আপনারা দেখতে পাচ্ছেন। পোড়া মাটির অলঙ্করণ রয়েছে মসজিদটিতে। এই মসজিদটি কালের গর্ভে এইখানকার ইতিহাস এবং ঐতিহ্যের অনেক কিছু বিলীন হয়ে গেলেও কালের সাক্ষী হয়ে আজও মসজিদটি এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং এই মসজিদটি আমাদের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গৌরবোজ্জ্বল যে ইতিহাস, সেই ইতিহাসের একটা বড় অংশ। আমরা সত্যিকার অর্থেই গর্ববোধ করি যে আমাদের ভাঙ্গা উপজেলায় এই ধরনের একটি স্থাপনা রয়েছে। তার 10 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, দৃষ্টিনন্দন, এবং সুলতানি আমলের যে স্থাপত্য শৈলী, সেই স্থাপত্য শৈলীর একটা অনন্য উদাহরণ এই মসজিদ। এটি আসলে আমাদের ফরিদপুর জেলা এবং ভাঙ্গা উপজেলার ইতিহাস এবং ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটি 84 ফুট দৈর্ঘ্য এবং 42 ফুট প্রস্থ এটির আয়তন। এবং এখানে 4টি স্তম্ভ রয়েছে, 4টি মিনার রয়েছে, এবং ভেতরের পশ্চিমের দেওয়ালটায়, মসজিদের যে পশ্চিমের দেওয়ালটা, এই দেওয়ালটার মধ্যে 5টি মেহরাব রয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকারের জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক যে অধিদপ্তর, সে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে এটিকে নেওয়া হয়েছে।
এবং ইতিমধ্যে মসজিদটির কিছু সংস্কার কাজ করা হয়েছে। যে সংস্কার কাজ যদি না করা হতো তাহলে হয়তো ইতিমধ্যেই কালের গর্ভে অনেক কিছু বিনষ্ট হয়ে যেত। আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই যে সত্যিকার অর্থেই তিনি শুধু এটি নয়, সারা বাংলাদেশের যে ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো রক্ষার জন্য তিনি সরকারিভাবে অনেক পদক্ষেপ নিয়েছেন। তারই অংশ হিসেবে এই পাতাল মসজিদকে রক্ষার জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে এবং কিছু সংস্কার কাজ মসজিদে করেছে। আর সংস্কার কাজ করেছে বলেই আজকে আমাদের এই যে গৌরবোজ্জ্বল ইতিহাসের যে অংশ যে মসজিদটি, এই মসজিদটি এখনো অনেক দৃষ্টিনন্দন এবং অনেক মনোমুগ্ধকর। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী, বিশেষ করে প্রতি শুক্রবারে এখানে আসে অনেক দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে। আমাদের ভাঙ্গা উপজেলার যে উজ্জ্বল ইতিহাসের একটা ঐতিহ্যের যে একটা নিদর্শন, সেই নিদর্শনকে দেখতে দূর দূরান্ত থেকে প্রতি শুক্রবারে এখানে অনেক লোকজন জুমার নামাজ এখানে পড়তে আসে। এবং আসলে এই প্রত্যন্ত একটি গ্রাম, এই পাত্রায় আজিমনগর ইউনিয়ন অবস্থিত এটি ভাঙ্গা উপজেলার। এই প্রত্যন্ত গ্রামে যে আসলে সেই আমলে সুলতানি আমলে এখানে যে তথ্যটা ইতিহাসটা আসলে ইতিহাস ঘাটলে যে জিনিসটা জানা যায় যে মজলিস আব্দুল্লাহ খান, এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন মজলিস আব্দুল্লাহ খান। উনি এই ফতেহাবাদ পরগনার একজন শাসক ছিলেন এবং ওনার নেতৃত্বেই এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এইটার ব্যাপারে বিশদ ইতিহাস এখনো পাওয়া যায়নি। এটি নিয়ে ব্যক্তিগতভাবে আমি অনেক দিন ধরে গবেষণা করছি যে কবে এটি নির্মিত হয়েছিল, কে নির্মাণ করেছিলেন। আমি যে বইটি কুমারগঞ্জের ইতিকথা, ভাঙ্গা উপজেলার ইতিহাস নিয়ে আমি যে একটা বই লিখেছি কুমারগঞ্জের ইতিকথা, সেই বইটির মধ্যে এটা সম্পর্কে বিশদ একটা বিস্তারিত বিবরণ আসছে, যেটির মাধ্যমে ভাঙ্গা উপজেলাবাসী এবং এই বাংলাদেশের যারা এই ব্যাপারে ইতিহাস অনুরাগী যারা রয়েছেন তারা জানতে পারবেন যে এই মসজিদটা আসলে কবে নির্মিত হয়েছিল এবং মজলিস আব্দুল্লাহ খানেরই বা প্রকৃত পরিচয় কি। আসলে ভাবতে অবাকই লাগে যে এই সময় একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রামে পাত্রাইল আজিমনগর ইউনিয়নের, সেখানে কিভাবে সম্ভব হয়েছিল এই ধরনের একটা দৃষ্টিনন্দন মসজিদ তৈরি করার। যে তৎকালীন সময় যখন যোগাযোগ ব্যবস্থার কোনো পথ ছিল না, তখন এই মসজিদের পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু পাথর পড়ে রয়েছে, প্রাচীন কিছু পাথর আমরা দেখতে পাচ্ছি এখানে। কিছু পাথর, যে পাথরগুলো দেখা যায়, এই পাথরগুলো আসলে এই যে পাথর আমার কাছে মসজিদের স্তম্ভ বলে মনে হয়, পুরাতন কোনো মসজিদের স্তম্ভ বলে মনে হয়। এটা তখনকার সময় যারা সুফি সাধক এখানে এসেছিলেন তারা এই পাথরগুলো এখানে নিয়ে এসেছিলেন। কি করে তারা এই পাথরগুলো এখানে এনেছিলেন আসলে সত্যিকার অর্থেই একটা বিস্ময়ের ব্যাপার। এটা আমাদের কাছে একটা বিস্ময় জাগায় যে কি করে এই পাথরগুলো তখন তারা এখানে এনেছিলেন। পাচ্ছি স্থানীয়দের মতে এটি মজলিস আব্দুল্লাহ খানের সমাধি বলে মনে করা হয় এটাকে, কিন্তু এটাও কতটুকু বাস্তবসম্মত এবং ঐতিহাসিকভাবে সত্যি সেটা আসলে গবেষণার দাবি রাখে। পাশে আরেকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে ওনার সঙ্গে পরবর্তীতে হয়তো এখানকার খাদেম ছিলেন, তারা এখানে সাহিত্য রয়েছেন। আপনি ভালো আছেন? ভালো আছেন? আপনি কি এই ইউনিয়নের চেয়ারম্যান? জি, আমি ইউনিয়নের চেয়ারম্যান। আপনার ইউনিয়নে যে এই যে এরকম একটা ঐতিহাসিক স্থাপনা, সুলতানি আমলের স্থাপনা, আসলে সত্যিকার অর্থেই আমরা গর্ববোধ করি। ব্যক্তিগতভাবে আমি ওই উপজেলার মানুষ, আমরা গর্ববোধ করি যে আমাদের উপজেলায় এরকম একটা ঐতিহাসিক নিদর্শন এখানে রয়েছে। তো আপনার কাছে কেমন মনে হয় ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে এই মসজিদটা? আমার কাছে সবচেয়ে বেশি গর্বের ব্যাপার কি, ফরিদপুর জেলার ভিতরে এই একটাই মসজিদই আছে আপনার সবচেয়ে উল্লেখযোগ্য। আর অন্য কোনো আপনার সুলতান নিদর্শন হিসাবে এই মসজিদ ছাড়ার কোনো এরকম কোনো ফরিদপুর ডিস্ট্রিক্টের নাই। এই জন্য আমি খুব গর্ববোধ করি। আমার ইউনিয়নে সুন্দর একটা মসজিদ, আসলে এই সরকারের রক্ষণাবেক্ষণ আগে কিছু হয় না, জন্য শেখ হাসিনা আমলে কিছু অর্থায়ন পাওয়ার পর রক্ষণাবেক্ষণ মসজিদটার একটু আপনার হয়েছে। আরও কাজ করলে মসজিদটার দৃষ্টিনন্দন পাবে। আপনি দেখতেই পাচ্ছেন আসলে একটু জরাজীর্ণ অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের অনেক সচিব আসছে এখানে, তারা এটা আপনার একটা এই দিঘি মাঠ আপনার সংস্কার করে এখানে একটা দৃষ্টিনন্দন স্থাপনা করার জন্য চিন্তা ভাবনা সরকারি পরিকল্পনা আছে, কিন্তু যত তাড়াতাড়ি হয় ভালো হবে।
আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে জেনে খুশি হবেন যে ভাঙ্গা উপজেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি দীর্ঘদিন যাবত কাজ করছি এবং আরও কাজ করছি আমাদের বৃহত্তর ফরিদপুর জেলার ইতিহাস। এটা আমার কাজের একটা অংশ। সেই হিসেবে আমি এই পাটচাইল নিয়ে ব্যাপক একটা গবেষণা করেছি এবং অনেক নতুন তথ্য যা মানুষ এই পাটচাইল মসজিদ সম্পর্কে যা আপনাদের অজানা ছিল সেই তথ্যগুলো আমি কিছুটা হলেও বের করে আনার চেষ্টা করছি, শেকড়ের ইতিহাসটাকে বের করে আনার চেষ্টা করছি। এই বিষয়ে আপনার মন্তব্য? এই জন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। আলগি ইউনিয়নের সেক্রেটারি হিসেবে আমরা যেটা পারিনি সেটা আপনার মাধ্যমে হচ্ছে। আপনি আমাদের ইউনিয়নে একটা মসজিদ, এই দিঘির এত জায়গা বোধহয় ফরিদপুর ডিস্ট্রিক্টে কোনো স্থাপনা নাই, তা সেটার ঐতিহ্য ইতিহাস আপনি তুলে ধরছেন, একটা বই প্রকাশ করতেছেন। এই জন্য আমি আজিমনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ওই চেয়ারম্যান এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং যদি কোনো ব্যাপারে হেল্প লাগে ভাই হিসেবে বলবেন, আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। মোতালেব ভাই, আপনাকে আরেকটা প্রশ্ন করে শেষ করতে চাই আমি। সেটা হলো, আসলে তো ইতিহাস বিস্তৃত জাতি যারা, তারা কিন্তু সাফল্যের শিখরে পৌঁছাতে পারে না। ইতিহাসকে ধরে রাখতে হয় এবং পুরাতন ইতিহাসকে ধারণ করেই ভবিষ্যতের পথ সুগম করতে হয়। তো সেই অর্থে আপনাকে আমি বলতে চাই যে আপনি একজন ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আপনি সবসময় সচেষ্ট থাকবেন এই যে ইতিহাস এবং ঐতিহ্য যাতে এটা সমুন্নত থাকে, এটা যাতে কখনো কোনো কারণে বিনষ্ট না হয়ে যায়। আমাদের স্মৃতি, ঐতিহাসিক যে নিদর্শনগুলো, এটা যেন বিনষ্ট না হয়ে যায়, এটাই আপনার কাছে আমার। না, ইনশাল্লাহ আমরা এটা যেতে আরো সামনে সরকারের পাশাপাশি আপনার সংস্কৃতি মন্ত্রণালয় ছাড়াও আমরা প্রায় দিন 15 আগে আমাদের এমপি মহোদয় তার ইউনিয়ন আজিমনগর ইউনিয়নের সে বাসিন্দার 8 নম্বর ওয়ার্ডে, তার সাথে আমার এলাকার অনেক গণ্যমান্য লোক নিয়ে বসছিলাম। সেও হয়তো রিসেন্টলি 2-1 সপ্তাহের প্রোগ্রাম দেয় যে কীভাবে আপনার বিশ্বের ইতিহাসের ভিতরে একটা দৃষ্টিনন্দন করা যায়। এই পরিকল্পনা আমাদের এমপি মহোদয় চৌধুরী মুজিবুর রহমান নিক্সন সাহেবের আছে। ধন্যবাদ মোতালেব ভাই, জি আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন এসেছি একটা স্থানে, এই স্থানটা আসলে 27 বিবির মাজার হিসেবে পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখাও রয়েছে যে 27 বিবির মাজার। এটি আসলে পাটচাইল মসজিদ সংলগ্ন একটি জায়গা। আমার মনে হয় যে যারা ওই সময় এখানে যেসব শাসকগণ বসবাস করতেন তাদের বিবিগণের কবর এখানে দেওয়া হতো, এই জন্য এটা 27 বিবির মাজার হিসেবে পরিচিত। এটা আসলে পাটচাইলের যে মসজিদ কম্পাউন্ড, এই কম্পাউন্ডের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে আমার মনে হয়। এবং দিঘিটি থেকে একটি ক্ষুদ্র খাল, এটি আড়িয়াল খাঁ পার্শ্ববর্তীতে আড়িয়াল খাঁ নদী রয়েছে। যদিও সেই আড়িয়াল খাঁ নদীটি এখন মৃত প্রায়, সেই নদীর সঙ্গে নাকি সংযুক্ত ছিল এই সেই দিঘি। দিঘির আয়তন 32 একরের মতো জায়গা দিয়ে এই দিঘিটি একটি মজলিস আব্দুল্লাহ খান খনন করেছিলেন এবং এই দিঘিটি এখনো বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর দিঘি আসলে ভাঙ্গা উপজেলার অনেক জায়গায় নেই। এটি এখনো আমাদের ইতিহাসের সাক্ষী হয়ে, কালের সাক্ষী হয়ে, আমাদের ঐতিহ্যের সাক্ষী হয়ে এখনো অতীতের যে স্মৃতিচিহ্ন, সেই স্মৃতিচিহ্ন হিসেবে এই দিঘিটি রয়ে গেছে। আমারও সৌভাগ্য হয়েছে একসময় এই স্কুলের ছাত্র হিসেবে শিক্ষা লাভ করার। এই সেই ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় 1889 সালে এই স্কুলটি স্থাপিত হয়েছিল এবং যিনি এই স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন কিরণচন্দ্র সেন, উনি এই স্কুলের প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরেকজন খ্যাতনামা শিক্ষক এই স্কুলে ছিলেন যার নাম ছিল প্রিয়নাথ দাশগুপ্ত, যিনি দীর্ঘ 40 বছর এখানে শিক্ষকতা করেছিলেন এবং মেধা তালিকায় উনি স্থান লাভ করেছিলেন। ভাঙ্গার পার্শ্ববর্তী নূরপুরে আরেকজন বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন, জনাব আতিকুর রহমান মাহমুদ, যিনি এই স্কুল থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্মিলিত অধীনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মিলিত মেধা তালিকায় উনি তৃতীয় হয়েছিলেন। আর এই প্রাচীন ভবনের মূল অংশটি হলো এটা এখনো কালের সাক্ষী হয়ে এটা দাঁড়িয়ে আছে। আমরা জানি যে এই স্কুলটা প্রিয়নাথ দাশগুপ্ত, তারপরে পিয়ার সেনগুপ্ত, যাকে ভাঙ্গার গান্ধী বলা হতো, ভোলানাথ দাস,
বামন দাস সহ অনেকেই এখানে শিক্ষা লাভ করেছেন এবং তারা খুবই ভালো ছাত্র ছিলেন। তারা মেধার স্বাক্ষর রেখেছেন। এই উপমহাদেশের মধ্যে এই স্কুলটি অত্যন্ত খ্যাতনামা স্কুল ছিল, যেখানে বলা হয়ে থাকে এটা মানে ইতিহাসের সূতিকাগার এবং অনেক দেশবরণ্য খ্যাতনামা ব্যক্তিত্ব এখানে শিক্ষা লাভ করে পরবর্তী সময় তারা নিজেদেরকে বিভিন্ন ক্ষেত্রে তারা বিকশিত করেছেন, নিজেদের সাফল্যের স্বাক্ষর তারা বিভিন্ন ক্ষেত্রে তারা রেখেছেন। ফরিদপুর জেলা বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী জেলা এবং সেই জেলার মধ্যে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি উপজেলা হচ্ছে ভাঙ্গা উপজেলা। এই ভাঙ্গা উপজেলার নির্বাচিত একজন জনপ্রতিনিধি আপনি ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আজকে আমি এখানে এসেছি ভাঙ্গা উপজেলার ইতিহাস ঐতিহ্য বিষয়ক কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করতে। ভাঙ্গা উপজেলা ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একটি উপজেলা এই কারণে যে অনেক দেশ বরেণ্য ব্যক্তিত্ব এই ভাঙ্গা উপজেলার মাটিতে জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে ভাঙ্গার অনতি দূরে রায়পাড়া সদরদি গ্রামে জন্মগ্রহণ করেছেন কবি নরেন্দ্রনাথ মিত্র, যিনি রসগল্পের রচয়িতা। যে রসগল্প সওদাগর নামে একটি চলচ্চিত্র হিসেবে পরবর্তীতে রূপায়িত হয়েছে। উনি অসংখ্য ছোট গল্পের রচয়িতা এবং একজন সুলেখক। তিনি এই রায়পাড় সদরতে জন্মগ্রহণ করেছিলেন। আলগী ইউনিয়নের চান্ডা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যার অসংখ্য কাব্যগ্রন্থ রয়েছে। তার মধ্যে উলঙ্গ রাজা যে কাব্যগ্রন্থ, সেই উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য উনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কন্যা সোনালী ব্যানার্জি উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ওনার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জামাতা সোনালী ব্যানার্জির হাজবেন্ড উনি পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি হিসেবে ক্যাবিনেটের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আর একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, তার বাড়ি আলগী ইউনিয়নের পূর্ব আলগী গ্রামে, গৌতম ঘোষ। উনি পদ্মা নদীর মাঝি সহ অসংখ্য সিনেমার উনি একজন সফল পরিচালক। তার পূর্বপুরুষের আদিনিবাস ছিল পূর্ব আলগীতে, ভাঙ্গা উপজেলার পূর্ব আলগীতে। বিখ্যাত রাজনীতিবিদ জন্মগ্রহণ করেছিলেন। প্রয়াত রাজনীতিবিদ বাবু রমেশ দত্তের জন্মভূমি ছিল আলগীতে। বাবু রমেশ দত্ত 1954 সনে এবং 1962 সনে নির্বাচন করেছিলেন। 1962 সনে উনি ইউনাইটেড ফ্রন্ট, মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট হতে নির্বাচন করেছিলেন। এই যে বর্ষিয়ান নেতা রমেশ দত্ত, সারা জীবন উনি রাজনীতির জন্য, সমাজের উন্নতির জন্য উনি কাজ করেছেন। অনেক বর্ষিয়ান একজন রাজনীতিবিদ ছিলেন। ভারতে মুক্তিযুদ্ধকালীন সময়ে উনি সবর গুহর সহায়তায়, ওনার বন্ধু সবর গুহের সহায়তা উনি আমাদের শরণার্থীদের জন্য অনেক বড় ভূমিকা রেখেছিলেন রমেশ দত্ত। আমাদের মালিগ্রাম, ভাঙ্গা মালিগ্রামে একজন গুরুদাস বসুর সন্তান বামন দাস বসু, উনি আমেরিকায় পদার্থ বিজ্ঞান হিসেবে আছেন। তিনি আমাদের ভাঙ্গা স্কুল থেকে অনেক সুন্দর ম্যাট্রিক পরীক্ষায় উনি খুব ভালো ফল করেছিলেন, মেধা তালিকায় স্থান পেয়েছিলেন। এমনিভাবে আরো অনেক ব্যক্তিত্ব, আতিকুর রহমান মাহমুদ ভাঙ্গা স্কুলের ছাত্র ছিলেন আমরা জানি, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় হয়েছিলেন। মাত্র 2 নম্বরের জন্য উনি মহর্ষি স্কলারশিপটা পান। বিআর সেনগুপ্ত, তিনি ভাঙ্গা গান্ধী নামে পরিচিত। ভাঙ্গা গান্ধী নামে পরিচিত ছিলেন। ওনার একটা লেখা স্টেটসম্যান পত্রিকায় ছাপা হয়েছিল, ওনার কন্যা এটি ছাপিয়েছিলেন। টি.এস. ইলিয়টের উপর একটা লেখা, এবং এই লেখাটা এতই সুন্দর হয়েছিল যে সেটা আসলে বলার মতো না। খুবই সুন্দর একটা লেখা উনি লিখেছিলেন। যে বাড়িতে, ভাঙ্গা গুরপুরের যে বাড়িতে আতিকুর রহমান মাহমুদ জন্মগ্রহণ করেছিলেন, ঠিক একই বাড়িতে আমরা আর একজন বিখ্যাত ব্যক্তিত্বকে আমরা পেয়েছি, সেটা হল তারেক মাসুদ, যিনি তার স্বল্প সময়ের জীবনে বাংলাদেশের
চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে একটি বিপ্লব ঘটিয়েছিলেন, যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছিলেন এবং খুব কথিত যশা একদম তিনি ছিলেন। আমরা একটি সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে আমরা তাকে হারিয়েছি এবং এই তারেক মাসুদের মৃত্যুর মধ্য দিয়ে আমাদের চলচ্চিত্র জগতে আসলে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। তো বিহার সেনগুপ্ত, যিনি বাংলার গান্ধী নামে পরিচিত ছিলেন, তার কথা আমি আগেই বলেছি আপনাকে। এই বাবুর অমৃত দত্ত, বামন দাস বসু, কবি নরেন্দ্রনাথ মিত্র, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এ সকল এই যে দেশ বরণ্য ব্যক্তিত্বগণ আলগিতে ছিলেন, ভাঙ্গাতে ছিলেন। পরিচালক গৌতম ঘোষের কথা আপনাকে বলেছি। এই যে এতগুলো দেশ বরণ্য ব্যক্তিত্বগণ ভাঙ্গাতে, বাংলার মাটিকে ধন্য করেছেন, ভাঙ্গাতে জন্মেছেন, তাদের সম্পর্কে আপনার কতটুকু সম্ভব ধারণা আছে? আমি আজকে যে বিষয়টি নিয়ে আমাকে আপনি প্রশ্ন করেছেন সেটা অত্যন্ত চমকপ্রদ একটি বিষয়, ভাঙার ইতিহাস ঐতিহ্য নিয়ে একটি কথা। তার আগে আমি আপনার সম্বন্ধে বলি, আপনারও অনেক ব্যক্তিগত সুনাম রয়েছে। আপনি আমাদের মাননীয় যে সংসদ কর্মী রয়েছে সেটা সারদা চৌধুরী, তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। আপনি একই সাথে আপনি সাবেক ছাত্রনেতা ছিলেন, আপনি বোধহয় রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, সেখানে ছাত্রনেতা ছিলেন। আমার আলগি যে একটি বিশাল ইউনিয়ন, সেখানে আপনার বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এখনো পর্যন্ত। এবং বর্তমানে আমাদের যে ভাঙা চালন সদর প্রচার, যে আমাদের মাননীয় সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয়, তার যে একজন সহযোগী হিসেবে আপনি কাজ করেছেন এবং একজন প্রিয় ব্যক্তিত্ব, সেটাও আমি জানি। ব্যক্তিগতভাবে আপনাকে আমি অনেক ভালোবাসি, ভালো জানি। আপনি আমাদের ভাঙা উপজেলার যে ইতিহাস ঐতিহ্য, যে শিকড়ের সন্ধানে নামে একটি বই আপনি বোধহয় ইতিমধ্যে হাত দিয়েছেন, কুমারগঞ্জের ইতিকথা, কুমারগঞ্জের ইতিকথা হিসেবে। হ্যাঁ, সেখানেও আমি জানতে আপনি সব নিয়ে লেখালেখি শুরু করছেন। যেসব ব্যক্তিদের নাম আপনি বলেছেন, দেখেন আমাদের যে কবি নরেন্দ্রনাথ মিত্র, হ্যাঁ, আমাদের খুব অল্প দূরে, এখান থেকে অল্প দূরেই আমাদের রায়পাড়া সকুটি, সেই গ্রামে তার বসত পিঠে। আমরা তার নাম শুনেছি, তিনি রয়েজ গল্পের রচয়িতা, অত্যন্ত বিখ্যাত একটি রয়েজ গল্প, এবং সেটি পরে কিন্তু রূপায়িত হয়েছে হিসাবে। হ্যাঁ, একদম বিখ্যাত ব্যক্তি, আমরা অনেকবার আলোচনাও করেছি এসব বিশিষ্ট ব্যক্তি। এরপর আপনি আরেকজন ব্যক্তির নাম বলেছেন, সেটা হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি আমাদের আদি বছর দুইটা আলগি ইউনিয়নের চান্দা গ্রামে, এটা আমরা শুনেছি। তারা সপরিবারে দীর্ঘদিন যাবৎ ভারতে অবস্থান করতেছেন পশ্চিমবঙ্গে, এবং তার যে সুকল্পতনয়া সোনালী ব্যানার্জি, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তার যে আপনার যে তার হাজব্যান্ড, সেও দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আমাদের মমতা কাজ করতেছেন। অনেক অনেক গুণী ব্যক্তি। দার্জন কথা বলছেন আপনি, রমেশ দত্তর কথা বলেছেন, অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ ছিলেন, যিনি 1954 সালে 62 সালে সেখান থেকে সে নির্বাচন করেছিলেন। তো এইসব বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি আপনার নাম উত্থাপন করেছেন। আসলে কালের বিবর্তন, আসলে কি এদেরকে নিয়ে গর্ববোধ করেন আপনারা? গর্ববোধ করি প্রচুর। আমরা 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 একেবারে হৃদয় থেকে তাদেরকে ফিল করি। দেশ বরণ্য ব্যক্তিত্ব রয়েছেন, যাদের বর্তমান প্রজন্মরা কলকাতায় রয়েছে। এই বর্তমান প্রজন্মের লোকজনদের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের অনেক প্রত্যাশা, আসলে আমাদের প্রত্যাশা রয়েছে। এখন তো আপনি জানেন যে বাংলাদেশ ইন্ডিয়া আমরা বন্ধু রাষ্ট্র, বন্ধুপ্রীতম রাষ্ট্র। আমরা নিজেরাও অনেকটা ফিল যেভাবে করি, আমরাও চাই তাদের প্রজন্মরা রয়েছেন, তারা যদি আমাদের মাঝে আসেন, তাদের বসতভিটা তারা জন্য বেড়াতে আসেন, আমরা অত্যন্ত খুশি হব। এবং আমরা তাদের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করতে চাই, আমরা সংরক্ষণ করতে চাই ইতিহাস আকারে তাদেরকে, তাদের জীবন বৃত্তান্ত, তাদের জীবনী, তাদের যে কর্মকাণ্ড, তাদের যে মহান মহান যে কাজগুলি আমাদের জন্য ছিল, জাতির জন্য ছিল, এইসবগুলো কিন্তু আমরা সংরক্ষণ করতে চাই, আগ্রহী। এই যে যারা উন্নয়ন প্রকল্পের সাথে পাশাপাশি দেখেন আমাদের, আপনি জানেন যে বর্তমান অনেক মাননীয় প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে ভাঙা উপজেলায়, আমাদের মাননীয় এমপির মধ্যে দেখতে। আমরা চাই যে ইতিহাসের পাতা থেকে তাদের হারিয়ে না যায়। সেজন্য আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের যে মাসিক উন্নয়ন সমন্বয় সভা, সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ভাঙ্গা উপজেলার সব মহান মহান ব্যক্তির জন্ম হয়েছিল, তাদের নামকরণ আমরা করবো। একটি রাস্তা হিসাবে একটি রাস্তার নামকরণ আমরা করতে পারি, আমরা একটি শহর বাজার হাটের নামকরণ করতে পারি, আমরা এই বিভিন্ন যেসব আমরা ব্রিজগুলি হচ্ছে নদীর উপরে, খালের উপরে, ছোট বড়, সেখানে আমরা তাদের নামকরণগুলি করতে পারি। মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে আমরা সেগুলি ইনশাল্লাহ
এগিয়ে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা কিছু কিছু লোকের নামের উপরে আমরা ইতিমধ্যে ব্রিজ, রাস্তা নামকরণ করার জন্য আমরা রেগুলেশন করেছি এবং সেটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তো আপনার এই তথ্য থেকে আমরা আরও অনুপ্রাণিত হলাম যে যেভাবে আমরা আপনি নরেন্দ্র মিত্র কথা বললেন, তার বাড়ি যেহেতু রায়পাড়া সেতুতে, আসলে যে এলাকায় তার বাড়ি, আমরা সেই এলাকা ভিত্তিক কোনো যদি উন্নয়ন প্রকল্প হয় সেখানে একটা নাম ফলক তার নাম উন্মোচন করা যায়, যাতে ইতিহাসটা কালেক্রমে হারিয়ে না যায় এবং তার প্রজন্মরাও যেন দেখতে পারে, তারা যেন তারা অন্তপক্ষে কিছুটা হলেও তারা শান্তি পাবে যারা এই কাজ আমাদের জন্য করেছেন, উন্নয়ন কর্মকাণ্ড করেছেন এবং বিভিন্ন সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন আমাদের বাংলা সাহিত্যকে। আপনি তাদের কথা বলছেন, তারা বেশিরভাগই সাহিত্য নিয়ে কাজ করেছেন। আর এবং রাজনীতির কথা আপনি বলেছেন, আমাদের যে রমেশ দত্ত, রমেশ দত্ত, তিনি কিন্তু দেখেন আমাদের যে বাংলার যে একটি প্রধান বিদ্যাপীঠ যেটা রয়েছে কেএম কলেজ, এখন কেএম কলেজ নামে এটা নামকরণ হয়েছে। আসলে এটার প্রারম্ভিক যে ইতিহাস সেটা আমরা জানি যে এই রমেশ দত্তের বিশাল এক ভূমিকা। তিনি ওই সময় টাকা পয়সা সংগ্রহ করেছেন, জমি জমা নিয়েছেন, নিয়ে কিন্তু এই বিদ্যাপীঠের জন্মলগ্নে তিনি কাজ করেছেন। আজকে তার নাম কিন্তু এখান থেকে হারিয়ে গেছে, এখানে কেএম কলেজ নামে এখন নামকরণ হয়েছে, যদিও তাদের অবদান রয়েছে। তো আমরা এইসব ব্যক্তিদেরকে, আরও একজন কথা বলছেন আপনি, তারেক মাসুদ সাহেব, অতি সম্প্রতি আমরা তাকে হারিয়েছি, তিনি পড়াতে পেরেছেন এটি সড়ক দুর্ঘটনার মাধ্যমে। তার বিখ্যাত একটি চলচ্চিত্র গান মাটির গানা, অস্কার পুরস্কার পেয়েছে। এই বিখ্যাত যুদ্ধভিত্তিক চলচ্চিত্র, মুক্তিযোদ্ধা মুক্তির গান, আরও অনেক কাজ তিনি বাংলা চলচ্চিত্র করেছেন, যেটা আমরা কমার্শিয়াল বলবো না, এটা স্বাধীনতা। আমি তো জেনেছি যে তাকে স্মরণীয় করে রাখতে আপনার হ্যাঁ, ইতিমধ্যে আমাদের মাননীয় এমপি মহোদয় এই আমাদের এই শিল্পীকে স্মরণীয় করে রাখার জন্য ভাঙা যে আমাদের স্টেডিয়াম উন্নত হচ্ছে, তারেক মাসুদ স্টেডিয়াম নামকরণ দিয়েছেন আমাদের এমপি মহোদয়। আমরা এইভাবে বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা বিভিন্ন নামকরণের মাধ্যমে আমরা তাদেরকে ধরে রাখতে চাই, যাতে জাতি জানতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে এইসব বিশিষ্ট কথা। সেটা হলো যে আমরা যেটা জানি যে ইতিহাস বিস্তৃত যে জাতি, সেই ইতিহাস বিস্তৃত জাতি কখনো সাফল্যের শিখরে পৌঁছাতে পারে না। একবারে সত্য কথা ভাই, একবারেই সত্য কথা। তো ইতিহাস বিস্তৃত জাতি যারা ইতিহাসকে ভুলে যায়, যারা কৃতজ্ঞতা বোধ করেন, হ্যাঁ, তারা কিন্তু আসলে তারা নিজেরাও কিছু মনে করতে পারেন এবং তারা জাতি হিসেবেও কিন্তু অকৃতজ্ঞ হয়ে যায়। ইতিহাস আপনি যদি তাদেরকে স্বীকৃতি না দেন, বিস্তৃত হয়ে যান, ভুলে যায় তাদেরকে, তাহলে যেমন বঙ্গবন্ধুর কথা বলতে হয়, বাংলার মহানায়ক, যার জন্য বাংলাদেশের জন্য বিভিন্ন দিবস বিভিন্ন সময় আমরা ক্ষণে ক্ষণে স্মরণ করি, যে নেতার জন্ম হলে এই দেশ স্বাধীন হতো না, এই দেশের আজকে আমাদের পরিচয় থাকতো না। আজকে আমরা হয়তো বা বিলে মাছ ধরতাম অথবা মিল ফ্যাক্টরিতে কাজ করতাম, একটি স্বাধীন জাতি হিসাবে কিন্তু তার নেতৃত্বে আমরা আজকে বিশ্বের বুকে বাংলাদেশ নন্দিত হয়েছে, তার শুধু প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। এরকম বিশিষ্ট ব্যক্তিরা যোগে যোগে জন্ম নিয়েছেন বলে আমাদের এই প্রজন্ম আমরা বেঁচে আছি, আমাদের গর্ববোধ করে তাদের জন্য, তাদের স্মৃতি সংরক্ষণ করতে হবে, নিজেকেও আমি কৃতজ্ঞ। আপনার আর একটি প্রশ্ন আমার, সেটা হলো যে এই যে একটা রত্নগর্ভ উপজেলা, ভাঙ্গা উপজেলা, আমি মনে করি যে একটা রত্নগর্ভ উপজেলা, কারণ অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব এই মাটি ধারণ করেছে এবং এই মাটি তাদেরকে লালন করেছে। পরবর্তীতে তাদের কর্মকাণ্ড তারা বিশ্ব সভায় তারা বিকশিত হয়েছে, বিশ্ব সভায় তাদের ক্ষুধার লেখনের মাধ্যমে, তাদের চিন্তার মাধ্যমে, তারা লেখনের মাধ্যমে তারা বিশ্ব সভায় পরিচিত হয়েছে। এই যে উপজেলা, এই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বা এই উপজেলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি এবং আমাদের ফরিদপুর 4 আসনে যিনি মাননীয় সাংসদ রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, আপনি তো তারই একজন সমর্থন পুষ্ট চেয়ারম্যান, সেই হিসেবে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা? না, অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে মাননীয় এমপি মহোদয় আমাদের 2014 সাল থেকে 2014 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে তিনি আমাদের মাঝে একজন সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগেও ছোটোখাটো উন্নয়ন হয়েছে, তবে যে গতিতে বাংলাদেশ স্বাধীনের পরে বিভিন্ন এলাকা বাংলাদেশের উন্নয়ন হয়েছে সেভাবে আমাদের ভাঙাটা উন্নয়ন হয়নি, যার জন্য অত্র অঞ্চলের জনগণ কিন্তু মাননীয় এমপি মহোদয়কে বেছে নিয়েছেন। কারণ একটাই কারণ যে বঙ্গবন্ধুর রক্ত তার ভিতরে বহমান, কিন্তু বঙ্গবন্ধু দরিদ্র। তিনি আপনি জানেন যে মরহুম ইলিয়াস আহমেদ দাদাভাই একজন স্বাধীনতার সংগঠক, তার এই সন্ত্রাসযোগ্য সন্তান, তাকে আমরা পেয়ে কিন্তু 2014 সাল থেকে ধারাবাহিকভাবে কিন্তু ভাঙার উন্নয়ন সাধিত হচ্ছে। আপনি জেনে খুশি হবেন যে কোনো এক সময় এই অন্ধকারাচ্ছন্ন ছিল, বিদ্যুৎ ছিল না, আজকে শতভাগ বিদ্যুৎ কিন্তু প্রতিটা ঘরে ঘরে, অনেক অজস্র রাস্তাঘাট হয়েছে। আমরা গ্রামগঞ্জে আগে
কাদামাটিতে হাঁটতে হতো, পাকা রাস্তা দূরের কথা। হ্যাঁ, আজকে সে রাস্তাগুলো ইটের রাস্তা হয়েছে, পাকা রাস্তা হয়েছে। অনেক বাসের সাঁকো দিয়ে পার হতে হতো, বাচ্চারা স্কুলে যেতে পারতো না। এবং ইতিহাসে আছে অনেক একটা বাচ্চা করে মারাও গেছে। শেষ পর্যায়ে যেটা আপনার কাছে আমার একটা প্রত্যাশা থাকবে, আপনার কাছে এবং ভাঙ্গার যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে এটাই, এবং আপনার মাধ্যমে আমি মাননীয় এমপি মহোদয়ের কাছেও এই আবেদনটা রাখতে চাই যে আমার আবেদন থাকবে যে আমি আগেই বলেছি আপনাকে যে ইতিহাস বিস্তৃত জাতি কিন্তু সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। আপনারা এই যে ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য, ইতিহাসটাকে চির জাগরুক রাখার জন্য যে প্রচেষ্টা, আপনাদের সেই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই ব্যক্তিগতভাবে, এবং এই প্রচেষ্টাটা যেন আগামীতে অব্যাহত থাকে। আপনারা বিভিন্ন সড়কের নাম, যারা ভাঙ্গার প্রয়াত ব্যক্তিত্ব ছিলেন, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব ছিলেন, তাদের নামে আপনারা এগুলো নামকরণ করলেন, এবং তাদের ইতিহাসটাকে আমরা বাঁচিয়ে রাখলে যাতে আমাদের নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্মের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে, এবং আমরা একটি বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার যে কমিটমেন্ট করেছিলেন, যে অঙ্গীকার করেছিলেন, এবং সেই অঙ্গীকার পূরণের জন্য আজকে তার সুযোগ্য তমায়া গণতন্ত্রের মানুষ কোনো ধরনের যে শেখ হাসিনা যে দিন বদলের রাজনীতির জন্য যে প্রত্যয় নিয়ে যে কাজ করছেন, সেই প্রত্যয়ের সঙ্গে তো সেই লড়াইয়ের সঙ্গে তো আপনারাও সম্মুখভাগে, আপনি এবং এই ধৈর্য চারাশের মানের সঙ্গে মুজিবুর রহমান চৌধুরী নিচ্ছন, তারা যেন যে শেখ হাসিনার যে দিনবদলের লড়াই, এই লড়াইয়ের সম্মুখ সারির অগ্রসরী আপনারা, সেই লড়াইয়ের সিপাহ সালার আপনারা, এবং সেই লড়াইকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সুন্দর একটি সুখী সমাজকে আপনাদের বিনির্মাণ করতে হবে। এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে।